নমস্কার শ্রোতা বন্ধুরা, ফেরারি মোনা পিওর সোল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আপনাদের শোনাতে চলেছি ফেরারি মোনা পিওর সোল ইউটিউব চ্যানেলের এক্সক্লুসিভ গল্প, গোয়েন্দা ক্রিস সিরিজের প্রথম গল্প, দেবিকা হত্যা রহস্য। আজকের গল্পের লেখক সমীর সরকার। এছাড়াও গল্প পাঠে রয়েছে শুভ ধর এবং অন্যান্য চরিত্রে মৌমিতা, সৌরভ রায়, নীল, পূজা, শুভ, বাল্মীকি এবং গোয়েন্দা ক্রিসের চরিত্রে আমি বুবাই সাহা। তাহলে আর দেরি না করে শুনতে থাকুন আমাদের এক্সক্লুসিভ কন্টেন্ট, গোয়েন্দা ক্রিস সিরিজের প্রথম গল্প, দেবিকা হত্যা রহস্য। পাহাড়ের পেছনে ডুবতে থাকা বিকেলের সূর্যটা একটা অদ্ভুত লাল আলো ছড়াচ্ছিল আকাশে। চারপাশের গাছপালা সেই রক্তিম আলোয় যেন উদ্ভাসিত হচ্ছিল, আর বাতাসে হেমন্তের শিরশিরে শীতের ছোঁয়া। শিলিগুড়ির শহরতলির এই ছোট্ট এলাকাটা বরাবরই শান্ত। দূরে কাঞ্চনজঙ্ঘার চূড়াগুলো যেন কেমন আবছা হয়ে উঠেছে ধোঁয়াটে আবহাওয়ার নিচে। ক্রিস দ্রুত পা চালিয়ে যাচ্ছে, মনের ভেতর কেমন অস্থিরতা। সামনের পথটা খালি, কিন্তু ক্রিসের মাথার ভেতর একটাই কথা ঘুরছে। পরশু দেবিকা ফোন করেছিল। এই বলছি, শোন না, অনেকদিন তোর সাথে দেখা হয়নি, একদিন চলে আয় না। আমার তোর সঙ্গে কিছু বিশেষ কথা আছে। তবে আজ আসতে গিয়ে সে এই খবর শুনবে তা সে স্বপ্নেও ভাবেনি। আরে মশাই, এখানে একটা খুন হয়েছে, খুন। শুনতেই থেমে যায় ক্রিসের পা। ভিড়ের মধ্য থেকে কথাটা ভেসে এলো। তার কান যেন প্রথমে বিশ্বাস করতে পারছিল না। একজন বলল, খুন জানেন না নাকি, দেবিকা বসু। নামটা শুনেই ক্রিসের শরীর হিম হয়ে গেল। দেবিকা বসু? তার কণ্ঠ যেন কেঁপে উঠল। বলেই এগিয়ে যেতে লাগলো। শহরতলি এই জায়গাটা। শিলিগুড়ি শহরের কিছুটা দূরে এই বাড়িটাতে একা থাকতো দেবিকা। কে না চেনে ওকে। ক্রিস ওর ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। শিলিগুড়ি কলেজে পল সায়েন্স নিয়ে পড়েছে দেবিকা। ক্রিস ওর ক্লাসমেট। দুজনেরই এখন বয়স 25-এর কাছে। দুজনের জীবনের পথ আলাদা হলেও বন্ধুত্বের বন্ধন কখনো ছিন্ন হয়নি। দেবিকা এখন এক ভাইরাল সেলিব্রিটি, আর ক্রিস এখন একজন ডিটেকটিভ। আর ভালো বন্ধুত্ব ওদের। দেবিকার ওর মধ্যে এমন কোনো গোপন কথা নেই যেটা কেউ কাউকে বলেনি। দেবিকা যেমন প্রেম করছে, ক্রিসও তাই। তবে ওদের বন্ধুত্ব কমেনি কখনো। সেজন্য শুধু আজকাল ক্রিস ডিটেকটিভ হয়ে ওঠার পর আর দেবিকা পাবলিক ফিগার হয়ে ওঠার পর ওদের তেমন দেখা হয় না। আজ ক্রিস দেবিকার এখানেই আসত। দেবিকা পরশু ওকে ফোনে বলেছিল, অনেকদিন তো আমাদের দেখাও হয়নি, একদিন আয় না। আর আমার তোর সঙ্গে বিশেষ কিছু কথা আছে। আমি তো পরশু ফ্রি আছি, তবে পরশু রাতের দিকে তোর ওখানে আসছি। এই হিয়ান আসবে তো? হিয়ান দেবিকার বয়ফ্রেন্ড। ওদের সম্পর্ক 4 বছরের। 3 বছর আগে থেকে এই শহরে একা থাকছে দেবিকা। এই বাড়িটা বাদে ওর আর কিছু সম্বল ছিল না। ওর দাদা রাজেশ মুম্বাইয়ে চাকরি পেয়ে ফ্যামিলি নিয়ে চলে গিয়েছে। বাবা মার বোনকে নেওয়ার কথা ছিল, কিন্তু দেবিকা যায়নি। ও তখন এখানে একটা জব করত। বাবা মাতেই চলে গিয়েছে। অনেক জোর করার পরেও দেবিকা যেতে রাজি হয়নি। একেও নিজের টাকা চলতে চায়, আর উত্তরবঙ্গের মায়া কাটিয়ে যাওয়ার ইচ্ছে ওর নেই। অবশেষে ওর হিয়ানকে ছেড়ে যাওয়া ওর পক্ষে সম্ভব ছিল না। দেবিকা নাচে খুব পারদর্শী ছিল। ওর চাকরিটা চলে যাওয়ার পর এখানেই একটা বড় বারে ও নাচ করত। ওই কাজটা নেওয়া ছাড়া ওর আর কোনো উপায় ছিল না। লকডাউনের সময় কাজটা চলে যাওয়ার পর দাদার কাছে যেতেও ইচ্ছে করেনি। হাতের কাছে এই বার ডান্সের কাজটাই ছিল, ছাড়তে চায়নি। তারপর ইনকাম হলো ভালোই। তার 2 বছর পর নাচের কারণে ওর সোশ্যাল মিডিয়াতে অনেক নামডাক হতে শুরু করলো।
ডান্সার দেবিকা বসুকে চেনে না এমন মানুষ খুব কমই আছে। ওর নাচ সাড়া জাগিয়েছে মানুষের মনে। নিজের সেই অধ্যাবসায়ের ফলে দেবিকার আজ এত নাম ডাক। আপাতত পুলিশের গাড়ি দেখতে পেল কৃষ, অর্থাৎ পুলিশ এসে গিয়েছে। সামনে ব্যারিকেড দেওয়া হয়েছে, লোকজনকে বাইরে বের করা হচ্ছে, ইনভেস্টিগেশন চলছে। কৃষ ভেতরে ঢুকল। এই ছাদ বাড়িটার সৌন্দর্য যে কাউকে তাক লাগিয়ে দিত। সামনে গেট, তাতে লেখা আনন্দ ভিলা, তারপরে বাগান, দেবিকার হাতে লাগানো বিভিন্ন গাছ। কনস্টেবল দাঁড়িয়েছিল বাইরে, তার কাছে গিয়ে জিজ্ঞেস করল কৃষ, আচ্ছা ভাই, আহমদ স্যার কি এসেছেন? আহমেদ অর্থাৎ ইন্সপেক্টর হাসান আহমেদ, তার সাথে ডিটেকটিভ কৃষ রায়ের খুব ভালো সম্পর্ক। ভিতরের দিকে ঢুকল কৃষ। বসার ঘরের পরে একটা ছোট্ট ঘর। কেউ এলে এই ঘরেই আড্ডা কিংবা ডিনারের ব্যবস্থা করে দেবিকা। খুব সুন্দর করে সাজানো ঘরটা, চারিদিকে লাল রঙের পর্দা দেওয়া, মাঝে বড় টেবিল, তার ওপর লাল পর্দা, তারপরে সিঁড়ির ঘর। ছাদে উঠে গেল কৃষ। ইন্সপেক্টর আহমেদ স্যার কিছু গুরুত্বপূর্ণ কথায় ব্যস্ত। ওনার পরনে পুলিশের খাঁকি পোশাক, গায়ের রং শ্যামবর্ণ, উচ্চতায় 6 ফিটের সমান, মাথায় টাক। কৃষ আর তার সম্পর্ক বেশ ভালো। প্রাইভেট ডিটেকটিভ হিসেবে কৃষ খুব ভালো। এই কম বয়সেই ওর তীক্ষ্ণ বুদ্ধির জন্য অনেক কেসে আহমেদ স্যারও সাহায্য নিয়েছেন, আর কৃষ সেগুলো সমাধান সুন্দরভাবে মিটিয়ে দিয়েছে। কৃষ ঢুকতেই উনি এগিয়ে এলেন। কৃষ, হ্যাঁ স্যার, এইসব এখন আমিও কিছু বুঝতে পারছি না। কৃষ ঝুঁকে বসল। মেঝেতে পড়ে আছে দেবিকা। দেবিকার নিথর দেহটা ছাদের লোহার রডে গেঁথে গিয়েছে, যেন কোনো নীরব প্রতীক। লোহার ধারালো অংশ তার গলার ভেতর দিয়ে প্রবেশ করেছে। রক্ত শুকিয়ে কালচে হয়ে গেছে। তার মুখটা একপাশে হেলে রয়েছে, চোখ দুটো এখনো খোলা, আর সেই চোখে যেন মৃত্যুর আগে যন্ত্রণার ছাপ স্পষ্ট। মুখের কোণে অস্পষ্ট রক্ত জমে আছে, আর তার লাল রঙের গাউনটাও রক্তে ভিজে গেছে। শরীরের প্রতিটি অংশে যেন নিস্তব্ধ মৃত্যুর ছায়া। দেবিকার গলা এবং ঘাড়ের চারপাশে কেটে যাওয়ার গভীর দাগ, যেখানে লোহার রডটা প্রবেশ করেছে। তার পা দুটো মাটিতে ঝুলছে, নিস্তেজ। তার এক হাত উপরে উঠিয়ে ধরা, লোহার পাশে আঙুলগুলো জড়িয়ে আছে, যেন সে শেষ মুহূর্তে লড়াই করছিল মুক্তির জন্য, কিন্তু সেটা অসম্ভব ছিল। রডের আশেপাশে রক্তের দাগ স্পষ্ট। মাটিতে ছড়িয়ে থাকা রক্তের ফোঁটাগুলো বলে দেয় কতটা তীব্র ছিল আঘাত। দেবিকার চুলগুলো লোহার রডের আশেপাশে লেপ্টে রয়েছে, লাল রক্তের সঙ্গে মিশে এক অদ্ভুত দৃশ্য তৈরি করেছে। হাতে কিছু একটা দেখেই থমকে গেল কৃষ। এটা কি স্যার? আহমেদ স্যার ঝুঁকে বসলেন। মেঝেতে পড়ে আছে একটা বোতাম। গ্লাভস সহ হাতে সেটা তুলে নিলেন আহমেদ স্যার। বেশ সূক্ষ্ম কাজ করা বোতাম। এটা হতে পারে কোনো দামি কোটের বোতাম। আরও কিছু নজর করতে করতে কৃষ চোখ সরু করে বলে উঠল, হতে পারে নয় স্যার, এটা 100% ঠিক। ওর চুলের কাছে একটা জিনিস পেল কৃষ। সেটা হলো একটা সিগারেটের টুকরো। সেটাও আহমেদ স্যারের কাছে গচ্ছিত করল কৃষ। কোন ব্র্যান্ডেডের এটা, সেটাও তো জানা দরকার। এমন করে আরও আধ ঘন্টা কাটিয়ে নিজের বাড়ির দিকে ফিরে এলো। মা তখন রান্না করছেন। মা এগিয়ে এলেন। হ্যাঁ রে, শুনলাম নাকি দেবিকা। আমি ওখান থেকে এলাম মা, স্নান করে এসে তোমাকে না হয় সবটা বলছি। দোতলায় বাড়িতে শুধু মা আর ওর সংসার। বাবা গত হয়েছেন বছর 5 হলো। কোটের পোশাক খুলে একটা পাজামা আর কুর্তা পরে বিছানায় গা এলিয়ে দিল কৃষ। জানালার বাইরে হেমন্তের ঝাপসা আকাশ, শিরশিরে শীত পড়তে শুরু করেছে। মাঠ জঙ্গলের পরে দেখা যায় ওই পাহাড়ের হাতছানি। বালিশে গা এলিয়ে দিয়ে বাইরে আকাশের দিকে তাকালো কৃষ।
আজ রাতেই ওখানে যাওয়ার কথা ছিল, আর দুপুরে ফেরার পথেই এমন একটা ঘটনা ঘটে গেল যে আর তোমাকে কি বলবো। কৃষ বুঝতে পারল অজান্তেই ওর চোখ দিয়ে জলের ধারা বেরিয়ে এসেছে। এমন করেই কখন যেন ঘুমিয়ে গিয়েছিল। স্বপ্নে একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেল। ওর সামনে দাঁড়িয়ে আছে দেবিকা। ওর চোখ দিয়ে জল পড়ছে, মুখটা বেশ করুণ। আমার আমার খুব কষ্ট হচ্ছে কৃষ। আমার আমার তোর সাথে কিছু কথা ছিল। কিন্তু বলতে পারে না দেবিকা। গলায় হাত চেপে কেমন যেন করতে থাকে। এই যে, ঘুম ভাঙেনি? একটা কণ্ঠ শুনেই ঘুমটা ভেঙে গেল কৃষের। তাকিয়ে দেখল সমীর দাঁড়িয়ে আছে। সমীর ওর থেকে বছর 2 ছোট। ওকে দাদা বলে ডাকে, কিন্তু ওদের সম্পর্ক খুব সুন্দর, ভালো বন্ধুর মতোই। উঠে আড়মোড়া ভাঙল কৃষ। তোর না মামার বাড়িতে আরো 2 দিন থাকার কথা ছিল, তুই যে চলে এলি। কেমন ছটফট করছিল মনটা। আন্টির হাতের রান্না খেতে খুব ইচ্ছে করছিল। আজ সকালেই তো ফিরেছি। কিন্তু কৃষ্ণা, এসব কি শুনছি? ফ্রেশ হয়ে দেখল বসার ঘরে মায়ের সাথে কথা বলতে ব্যস্ত সমীর। নিজের ঘরে গেল কৃষ। ওর চোখের সামনে আবার ভেসে উঠল রক্তাক্ত দেবিকা। আমার তোকে কিছু বলার আছে কৃষ। আহ, আহ, আমার আমার কষ্ট হচ্ছে। ইন্সপেক্টর আহমেদ স্যারকে ফোন করলেন। 2 ফোন করার পর উনি ফোন তুললেন। হ্যালো ক্রিশ, বলো। আমি বাড়ি ফিরে ফ্রেশ হচ্ছিলাম, তাই ধরতে পারিনি। বলো। স্যার, আমার কিছু বলার ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আমি এই কেসটা দেখতে চাই স্যার, আমি তদন্ত করতে চাই। আপনাকে কিন্তু আমার বিশেষ দরকার হতে পারে এই ক্ষেত্রে। কিন্তু তার পরিবারের কেউ তো তোমায় নিযুক্ত করেনি ক্রিশ। এতে তোমার কোনো লাভ হবে? তোমার চার্জ কে দেবে? এই কেসটা আমি ডিটেকটিভ ক্রিস রয় হিসাবে করতে চাই না স্যার, দেবিকার বেস্ট ফ্রেন্ড ক্রিস হিসাবে লড়াইটা করব। দেবিকা আমাকে কিছু বলতে চেয়েছিল স্যার, হয়তো একটা দিন আগে গেলেই আমি সবটাই জানতে পারতাম, আর তার মধ্যেই এই দুর্ঘটনাটা ঘটে গিয়েছে। কিন্তু আমায় জানতে হবে স্যার, ও ঠিক কী বলতে চেয়েছিল আমায়। নিচে নেমে এলো কৃষ। সমীর কফির কাপটা ওর দিকে এগিয়ে দিয়ে আবার আন্টির সাথে কথা বলতে ব্যস্ত। কৃষ কফি শেষ করে বেরোতে প্রস্তুতি নিল। মা ডেকে উঠলেন। কোথায় যাচ্ছিস বাবান? আমার কিছু কাজ আছে মা, ওই দেবিকার খুন নিয়ে আমি খুবই টেনশনে আছি। আমি ওই রহস্য উন্মোচন করার জন্য মরিয়া হয়ে উঠছি। আমি কি কিছু ভুল করছি মা? তুই কখনো ভুল করতে পারিস বাবা? যা, এটা তোর দায়িত্ব। সমীর এগিয়ে এলো। তোমাকে আমি অনেকবার বলেছি, কোনো একটা কেসে অন্তত আমায় সঙ্গী করো প্লিজ ক্রিসদা। আর তোর পড়াশোনা? আরে লাস্ট সেমের এক্সাম তো এখন অনেক দেরি, কেস তো মাত্র কদিনের। কেসটার কিন্তু সমাধান হতে 1 বছরেরও বেশি সময় লাগতে পারে। সমীরের হেঁচকি উঠলেও ও দমে গেল না। আজ আর আমি শুনবো না, প্লিজ। তুই জানিস কত ভয় থাকে এখানে, যেখানে সেখানে থাকতে হতে হবে, কত রিস্ক নিয়ে চলতে হয় জানিস। সমীর আন্টির দিকে গেল। প্লিজ আন্টি বলো না, প্লিজ প্লিজ আন্টি, তুমি বলো, তুমি বললেই হবে। কৃষ এবারে এগিয়ে এলো। থাক, আর হাঙ্গামা করতে হবে না, চল, এবার আমাদের দেরি হয়ে যাচ্ছে। ওরা বেরোনোর পরে মিনিট কয়েক পর গিয়ে পৌঁছলো আহমেদ স্যারের কাছে। স্যার, ওর মোবাইল কি অন করা হয়েছে? আহমেদ স্যার তাদের বসতে দিয়ে চিন্তিত মুখে বললেন, সেটা এখনো পারিনি। আচ্ছা, তারপর তুমি কি ভাবলে? আমাদের আগে ওর কল লিস্টটা দেখা দরকার। আচ্ছা, ওর বয়ফ্রেন্ড হিয়ান কি বলল সেটা যদি একটু বলেন। কাল রাত 9টার দিকে ওর ফ্লাইট ছিল, কলকাতা গিয়েছে। ওকে আজ খবর দেওয়া হয়েছে কালকের মধ্যেই চলে আসবে। আর ওর বাড়ির লোক? পোস্টমর্টম শেষ না হওয়া অবধি তাদের কাছে মৃতদেহ দেওয়া যাবে না, ওনারা দেখা করে গিয়েছে। আচ্ছা, ওনারা কোথায় উঠেছেন? আনন্দ ভিলার পাশে যে লজ, অপরাগ্ন লজ, তাতে। ওকে, আমি আসছি স্যার, আমার তাদের সাথে একটু দেখা করা দরকার। বাইকে স্টার্ট দিল কৃষ।
পেছনে বসে নখ কামড়াচ্ছে সমীর। কৃষ রাস্তার পাশে দাঁড়ালো। একটা সিগারেট ধরাবে এবার। সিগারেট টেনে বাইকের কাছে এলো। সমীরের মুখের দিকে তাকিয়ে হাসল। এই এত কি ভাবছিস বলতো? এত কিছুর মধ্যে দেবিকা দিকে কে খুন করলো? আমি যদি জানতাম তাহলে কি এইভাবে ঘুরে বেড়াতাম? একটু পরে ওরা গিয়ে পৌঁছল সেই অপরাহ্ন লজে। একটু পরে পাশাপাশি ওরা সকলে বলতে দেবিকার দাদা শঙ্কর বসু ও মা রাত্রি দেবী। দেবিকার বাবার মৃত্যু হয়েছে কয়েক মাস আগেই। দেবিকার বৌদি আসেনি, তার বাচ্চার পরীক্ষা। তার উপর পরিবারের বিরুদ্ধে গিয়ে একলা থাকা দেবিকার আচরণ যেন তার পছন্দের কখনোই ছিল না। সেই কারণেই তেমন কোনো টান তার নেই। সমীর দূরে বসে কৃষের থমথমে মুখটার দিকে তাকিয়ে রইল। এখন যেন ওর সেই কৃষটা নেই, একেবারেই আলাদা। এই পরিবারের সাথে কৃষের কিন্তু বহুদিনের সম্পর্ক। যেহেতু ওর ফ্রেন্ড ছিল দেবিকা, কাজেই বাড়িতে এলে এনাদের সাথে তার কথাবার্তা হতো। কিন্তু এখন যেন তাদের সামনে শুধুমাত্র ডিটেকটিভ কৃষ রায় বসে আছেন। রাত্রি দেবীর মুখটা থমথমে, চোখের কোণে তখনও জল। কৃষ পায়ের ওপর পা তুলে ভালো করে বসল। আচ্ছা আন্টি, দেবিকার সাথে আপনাদের সম্পর্ক কেমন ছিল? উত্তর করল শঙ্কর। ওকে তো বললাম বারবার, কিন্তু ও গেল না। তারপর একবার যখন বারে ডান্স করতে শুরু করলো তখন বাবার অনেক কষ্ট হয়েছিল। ওকে তখনও বলা হলো, কিন্তু ও গেল না আমার কাছে। একবার শুনেছিলাম বারের মালিকের সাথে তার সম্পর্কে বিভিন্ন কানাঘুষো কথা বেরিয়েছে। সেই মুহূর্তে ওকে বাবা আর মা খারাপভাবে কথা শুনিয়েছিলেন। তারপর থেকে এই সম্পর্ক তিতো হলো, তেমন আর কোনো সম্পর্ক ছিল না। আচ্ছা আন্টি, আপনাকে কি কোনো কথা বলেছিল দেবিকা? অর্থাৎ কোনো রকমের কোনো যোগাযোগই কি ও করতে চেষ্টা করেনি? মৃত্যুর কয়েকদিন আগেও কি ও আপনাদের সাথে কোনো রকমই যোগাযোগ করেনি? রাত্রি দেবী ক্লান্ত স্বরে বলে উঠলেন, কদিন আগেই একবার ফোন করেছিল। কেমন আছো মা? আচ্ছা, তোমার কি একবারও মনে হয় না এখানে এসে আমাকে একবার দেখতে? কে? দেবিকা? হ্যাঁ মা, আমার তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে। তারপর আমি ওর মুখের ওপরে ফোন কেটে দিয়েছিলাম। বাড়িটা থেকে বেরোতে গিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল কৃষ। একটা মেয়ে পুরোপুরিভাবে একলা হয়ে উঠেছিল। ওর কাউকে একটা দরকার ছিল নিজের কথাগুলো শেয়ার করার জন্য। কিন্তু কৃষ্ণা, ওর একটা বয়ফ্রেন্ড ছিল। সব কথা সবাইকে বলা সম্ভব নয় রে সমীর। আর হতে পারে ওর বয়ফ্রেন্ড খুবই ব্যস্ত লোক। দেখি কাল তো আসুক, তারপর না হয় কথা হবে। বাইক স্টার্ট দিয়ে পাশের বাড়িটার দিকে তাকালো কৃষ। চাঁদের আলোর নিচে দাঁড়িয়ে আছে থমথমে বাড়িটা, সেই আনন্দ ভিলা। আজ কেমন যেন সবকিছু থমথমে। কালকে পর্যন্ত এই বাড়িতে হইচই করে ঘুরেছে দেবিকা। ঠিক কোনো কারণে ছাদে উঠেছে, তারপর সবকিছু শান্ত। আজ আর কোনো সারা শব্দ নেই। সমীর কৃষের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, একটা কথা ছিল। কি বল? যদি দেবিকা খুব টেনশন নিয়ে থাকে তবে কি ও সেগুলো ডায়েরিতে নোট করতো না? আমি দেখেছি মানুষ ঠিক কোনো কারণে একা অনুভব করলে ডায়েরিকে নিজের সবচাইতে কাছের বন্ধু করে তোলে। কৃষ কথাটা ভালো করে ভাবল। তুই কিন্তু একটা খুব দরকারি কথা বলেছিস সমীর। ও ভালো কথা। আমার কাছে কিন্তু এই বাড়ির আরেকটা ডুপ্লিকেট চাবি দিয়েই রেখেছেন আহমেদ স্যার। আমি যেহেতু এটার জন্য কাজ করছি, তাই যে কোনো সময় কাজে লাগতে পারে বলেই উনি দিয়েছেন। একবার ভেতরে যেতে হবে, চল। গেট খোলার পরে বাড়ির ভেতর একবার তাকালো সমীর। বাগানে একটা হলদে আলো জ্বলছে। পথের গোলাপি আলোর কিছুটা এসে পড়েছে সেই সাথে। বাড়িটার ভেতরে যেন বাইরের সকল ব্যস্ততা, শব্দ সবকিছু থেমে গিয়েছে। কেমন একটা অনুরণন সৃষ্টি করছে ঝিঝি পোকাগুলো। বাড়িটার দিকে গভীরভাবে তাকালো কৃষ। ওর মনে হলো এই বাড়িতে শুধু একটা নয়, অনেকগুলো ঘটনা লুকিয়ে আছে। তার পঞ্চেন্দ্রিয় যেন বলছে
কিছু একটা ঠিক নেই এখানে। মোবাইলে নিউজে সেই মৃতদেহের ছবিটা চোখের সামনে ভেসে উঠল সমীরের। ওর শরীর শিউরে উঠল। ও ক্রিসের কাছে ঘেঁষে এগিয়ে যেতে লাগলো বাড়ির ভেতরের দিকে। ক্রিস মেন দরজা খুলল। আমারও মনে হচ্ছে ব্যাপারটা সমীর, আমরা তবে ওর বেডরুমেই যাব। বইয়ের লম্বা আলমারি আছে ওর, যেখানে অনেকটা সময় ও কাটায়। ওখানে যদি এমন কিছু পেয়ে যায়। চারিদিক তাকিয়ে ক্রিসের সাথে এগিয়ে যেতে লাগলো সমীর। সেই সজ্জিত লাল ঘরটার সুইচ অন করে দিল ক্রিস। আবারও যেন সবকিছু আরো গভীর শান্ত হয়ে উঠতে লাগলো, যেন পৃথিবী থেকে অনেক দূরে কোথাও আছে ওরা। এমন সময় সমীরের মনে হলো সিঁড়ির একদিকে কোনো একটা ছায়া মূর্তি যেন সরে গেল। সমীর ক্রিসের হাতটা খপ করে ধরে ফেলল। ক্রিসদা, আমার মনে হলো ওখানে কেউ আছে। ওর আঙ্গুলি নির্দেশের দিকে নজর দিল ক্রিস। কই, কেউ নেই তো। তারপর মৃদু হাসল ক্রিস। তুই না জানি কত কিছুই কল্পনা করছিস। আজকাল কি ভূতের গল্প লিখছিস বেশি করে কি, তাই তো? চল, এবার আমাদেরকে ভেতরে যেতে হবে, ওর বেডরুমে। লাল ঘরটা খুব তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করতে লাগল ক্রিস। দেওয়ালে টাঙানো দেবিকার ছবিটা দেখতে পেল। এই ঘরের লালচে আলোয় ওই মায়াবী মুখটা দেখতে লাগল। ওই হাসি খুশি মুখটায় আগে কখনো কিছু বুঝতে পারেনি ক্রিস, কিন্তু আজ যেন মনে হলো ওই দুটো চোখের মধ্যে অনেক ভাষা লুকিয়ে আছে। ওই করুণ দুটো চোখ যেন বলছে ওর খুনি আসলে কারা। ছবিটার দিকে তাকিয়ে থাকতে থাকতে ক্রিসের মনে হলো ওর পাশে সমীর বাদে ঘরে যেন আরো কেউ আছে। তার উপস্থিতি বুঝতে পারছে ক্রিস। পরক্ষণেই নিজের সন্দেহবাতিক মনকে শান্ত করল সে। হতে পারে আমার এটা কল্পনা। তারপরেই সেই অপূর্ব সুন্দর ঘরটা পেরিয়ে ওরা দেবিকার বেডরুমের দিকে এগোলো। ঠিক ঘরে ঢোকার পরেই ক্রিস যেন অনুভব করল সেই লাল ঘরে কিছু নড়ে উঠল। ও সেদিকে এগিয়ে যেতে লাগলো। আর ঠিক এমন সময় কিছু পড়ে গেল সেই ঘরের ভেতরে। সমীর নিজেও চমকে উঠল। ওরা ওই ঘরে পৌঁছানোর আগেই কেউ বেরিয়ে গেল ছুটে। গেট অবধি দৌড়ে এলো ক্রিস। সমীর ওর পেছনে এসে দাঁড়ালো। দেখেছো তো, আমি বলেছিলাম না কেউ না কেউ ছিল। হ্যাঁ সমীর, আমাদের বাড়ি খোলার অপেক্ষা করছিল কেউ। ভেতরে গিয়ে ঢুকলো ওরা দুজনে। লাল ঘরে একপাশে একটা আলমারি দেখল। তার নিচে কতগুলো বইপত্র পড়ে আছে। সেগুলো তুলে আলমারিতে রাখল ক্রিস। আমার মনে হয় এখানে কোনো ডায়েরি ছিল। ঠিক আমরা যেটা সন্ধান করছিলাম সেটাই। সেটা জেনে নিয়ে গিয়ে ওই ব্যক্তি সেটাকে নিয়ে পালিয়ে গেছে। তারপর ওর সারা বাড়ি খুঁজল, কিন্তু কোথাও কিছুই পেল না। বেরিয়ে আসার সময় লাল ঘরের একদিকে সমীর একটা পৃষ্ঠা পড়ে থাকতে দেখল। সমীর সেটা তুলে আনলো। দেখো, কোনো ডায়েরির পাতা। ডায়েরির মাঝের দিকের পাতা খুলে গিয়েছিল, আর যেটা ডায়েরি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে গিয়েছে। অদৃশ্য ব্যক্তি দ্রুত পলায়নের কারণে এইসব খেয়াল করেনি। বারান্দার বাইরে একটু বালি মতো জায়গা আছে। ওখানে ঝুঁকে একটা জিনিস দেখল ক্রিস। দুটো জুতোর দাগ স্পষ্ট। ছুটে পালানোর সময় সেই ব্যক্তি এদিকেই পালিয়েছে। পৃষ্ঠা নাম্বার 37। ঘরে এসে পড়তে লাগল ক্রিস। ওখানে বেশ এলোমেলোভাবে দেবিকার কিছু লাইন লেখা। জীবনটা না কেমন যেন এলোমেলো হয়ে উঠছে, বুঝলি? আমার না খুব ইচ্ছে করে এই প্রাণীর শহর আর এই চেনা লোকগুলোর থেকে অনেক অনেক দূরে চলে যেতে, যেখানে সোশ্যাল মিডিয়া বলে কিচ্ছু নেই, ভাইরাল তকমাও থাকবে না আমার গায়ে। খুব সাধারণ একটা জীবন হবে আমার। আচ্ছা, আমিও তো একটা সাধারণ জীবন পেতে পারি নাকি? অথচ সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। এদিকে কদিন ধরেই আর একজন উৎপাত করছে আমাকে বিয়ে করবে বলে, অথচ বুঝতে পারছে না যে আমি একজনকে ভালোবাসি।
আর তাকে তো চাইলেই আমি বিয়ে করতে পারবো না। আর মনে হয় সমাজে কেউ একা অসহায় থাকলে তার সদ্ব্যবহার নিতে সকলেই এগিয়ে আসে। এই পৃষ্ঠায় আর কিছুই নেই। সমীর মুখ তুলে বলল, যদি ওর বয়ফ্রেন্ডকেই ভালোবাসে তবে তাকেই কি বিয়ে করতে এত সমস্ত? আমিও তাই ভাবছি সমীর। আমার মনে হচ্ছে এই কথাগুলোর বয়ফ্রেন্ডের জন্য লেখেনি। দেখতে পাচ্ছিস না, বলছে যে সবাই সৎ ব্যবহার করে, ওর বয়ফ্রেন্ডকে ভালোবাসে। সেখানে সৎ ব্যবহার বলার তো কোনো মানেই হয় না, তাই না? এর মাঝে আরও কেউ আছে। আমার তো মনে হয় আরও বেশ কয়েকজন আছে। জানো তো কৃষ্ণা, পৃথিবীতে যাদের রূপ বেশি তাদের জীবনটা বারবার বিপদের মুখে পড়ে। রূপ হলো সবচাইতে বড় শত্রু। পরদিন কল লিস্ট বের করলেন আহমেদ স্যার। সমীরকে নিয়ে ওখানে পৌঁছে গেল কৃষ। আহমেদ স্যার ফোনের পাসওয়ার্ডও খুলে ফেলেছেন। তুমি জানো কৃষ, সেখানে অনেকগুলো ছেলেই ওকে বিয়ের প্রস্তাব করেছে, কিন্তু সবচাইতে বেশি একটা নাম্বার থেকে কল এসছে। এমনকি মৃত্যুর দিন অর্থাৎ কাল অন্তত সারাদিনে 12-15টা কল। কি? উনি একটা নাম্বারের ওপর পেন্সিল দিয়ে টিক দিলেন। এই যে 7329 এই নাম্বারটা। আর এই নাম্বারটা ঠিক কার জানো? গভীরভাবে নাম্বারটা দেখল কৃষ। ফ্রুজোরা বাঁকা করে বলল, তার প্রেমিক দেবিকারা তো খোঁজ নিতে পারে, তবে কি এটা ওর প্রেমিকের? না না কৃষ, সেটা তো হওয়ার কথা ছিল, কিন্তু এটা বার মালিক প্রবাল দাসের। কৃষ আহমেদ স্যারের দিকে অবাক হয়ে তাকালেন। প্রবাল দাস? হ্যাঁ স্যার, এনার বাড়ি কিন্তু অনেকদিন যাবতই নাচ করেছে দেবিকা। তার সাথে কিন্তু দেবিকার অনেকবারই কানাঘুষো কথা ছড়িয়েছে মিডিয়াতে। বেশ রসালো করে খবরগুলো পাবলিক করেছে কিছু ফেসবুক পেজ থেকে শুরু করে ইউটিউব চ্যানেলগুলো। আমি দেবিকাকে কখনো এগুলো জিজ্ঞাসা করিনি, কেবল বারবার মনে হয়েছে দেবিকা ঠিক এমন টাইপের নয়। গ্ল্যামারাস দুনিয়ায় আসার পরে সবাই চেঞ্জ হয়ে যায় না। নেক্সট পদক্ষেপ কি হবে তোমার কৃষ? দেবিকার বয়ফ্রেন্ড আসার আগে আমি বার মালিক প্রবাল বসুর বাড়িতে যাব। আর হ্যাঁ, ওই সিগারেটের ব্যাপারটা দেখেছেন আপনি? ও হ্যাঁ, ওটা আপাতত দামি ব্র্যান্ডের মধ্যে একটা দ্য লাভার্স, যেটার পার পিস পড়ে 100 টাকা। এটার মধ্যে মহুয়া ফুলের একটা দারুণ স্মেল থাকে। সমীরকে নিয়ে কৃষ বেরিয়ে পড়ল আবার। কৃষ্ণা, কাল ডায়েরিটা পড়ে আর দেবিকাদের বাড়ির লোককে দেখে মনে হলো সমস্ত আপন মানুষ কেমন ওকে একলা করে দিয়ে চলে গিয়েছে। ভারী অদ্ভুত না? হ্যাঁ রে, একটু জেদি, একরোখা, স্বাধীন চেতা দেবিকার জন্য কারোর যেন কোনো সহানুভূতিই ছিল না। সবাই যেন ওর জীবন থেকে মাইনাস হয়ে গেলেই বাঁচত। প্রবাল বসুর বাড়িটা বেশ সুন্দর আর বড়সড়। সাদা ধবধবে দোতলা বাড়িটা বেশ গমগম করছে এই দুপুর বেলাতেও। পরিচয় দিতেই পরিচারক ওদের ভেতরে নিয়ে গেলেন। আসুন আসুন, সাহেব কাল অনেক রাত করে বাড়ি ফিরেছিলেন, তবে আজ আর বাড়ি যাননি, বাড়িতেই আছেন, কিন্তু এখনো ঘুমোচ্ছেন। ওরা দুজনে গিয়ে বসার ঘরে বসল। টাইলস বসানো সাদা ধবধবে মেঝে, চারিদিকে বিভিন্ন রকমের দেশি বিদেশি শোপিস দিয়ে আলমারি সাজানো। একদিকে বড় দরজার পারে দেখা যাচ্ছে বাড়ির অন্দরমহল। সেখানে বাড়ির পরিচারকরা মিলে গল্প আর কাজ করছে। একটু পরেই সেই পরিচারক ওপর থেকে নেমে এলেন। উনি আসছেন আর আপনাদের জল খাবার দিতে বললেন। আচ্ছা, আপনারা কি খাবেন? চা, কফি, জুস? কৃষ মৃদু হেসে বলল, না না ধন্যবাদ, আমরা কিছুই খাবো না। পরিচারক চলে যেতেই সমীর কৃষের দিকে তাকিয়ে বেজার মুখ নিয়ে বলল, না জানি কত ভালো ভালো খাবার আসতো, এখন তুমি না করে দিলে কৃষ্ণা। সারাদিন তো আমার মাথাটা চিবিয়ে খাস, তাও কি তোর শান্তি হয় না? তার উপর মাকে তো জ্বালাতে থাকিস এটা ওটা খাবার জন্যই, তবুও কি তোর তর্স হয় না নাকি? এখানেও এসে কি তোকে খেতেই হবে? প্রসঙ্গ পাল্টে অন্য কথা ধরল সমীর। বেশ অদ্ভুত কণ্ঠে বলে উঠল, কাল এত রাত অবধি উনি বাইরে ছিলেন? আর বলতে বলতেই সামনের অ্যাস্ট্রের দিকে চোখ গেল ওর। চোখ দুটো সরু করে তাকিয়ে রইল সেদিকে। তারপরে এগিয়ে যেতে লাগল। অ্যাস্ট্রের সামনে কত কাঁচের জিনিস ছিল বলেই হয়তো এখনো চোখে পড়েনি কৃষের,
কিন্তু সমীর বেশ ভালোভাবে দেখেছে, তাই সে একটু একটু করে এগিয়ে যেতে লাগলো সেই দিকে। ক্রিস্তা, দেখতে পাচ্ছ কিছু? ক্রিস সেদিকে তাকালো, তারপর কিছুটা এগিয়ে গেল। অ্যাশট্রের মাঝে পড়ে আছে কয়েকটা সিগারেটের টুকরো। সমীর ক্রিসের দিকে এগোলো। আমার আইডিয়া কি ঠিক? এটাই। হ্যাঁ গো, এই একই ব্র্যান্ডের সিগারেট দেবিকাদের খুনের জায়গাতেও ছিল। নমস্কার। ঠিক তখনই পেছন থেকে সেই কণ্ঠস্বর ভেসে এলো। ওরা তাকিয়ে দেখল দরজায় দাঁড়িয়ে আছেন প্রবাল দাস। আরে আপনারা তো কিছু নিলেনই না, অন্তত কফি আনতে বলি। ক্রিস নমস্কার জানিয়ে উত্তর দিল, না স্যার, আমরা কিছুই নেব না, শুধু আপনার সাথে কিছু কথা ছিল, সেটা করেই চলে যাব। আচ্ছা, আমার পরিচয় দিই, আমি ডিটেকটিভ। আরে হ্যাঁ হ্যাঁ, চিনি আমি। আপনি ক্রিস রায়, আর সে? আপাতত আমার বাহন বলা চলে, ও সমীর। তাহলে আপনি কি রেডি? পর মুহূর্তে ওরা পাশাপাশি বসল। প্রবালবাবুর চোখে মুখে এখনো ঘুমের নেশা লেগে রয়েছে। ক্রিস সোজাসুজি প্রশ্ন করল, শুনলাম আপনি অনেক রাতে ফিরেছেন, বিরক্ত করলাম না তো? আরে না না, বলুন বলুন, বিরক্ত কেন হব? আচ্ছা, আপনি রাতে কোথায় গিয়েছিলেন? এই প্রশ্নের আশা প্রবালবাবু যেন করেননি। উনি একবার অদ্ভুতভাবে দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠলেন, আসলে কাল অনেক রাত অবধি একটা দরকারি কাজে আটকে গিয়েছিলাম বারে, কাজেই। আপনি কি জানেন পরশু দেবিকা বসুর খুন হয়েছে? দেবিকা বসু? প্রবালবাবু এমনভাবে উচ্চারণ করলেন যেন উনি ঠিকভাবে চেনেন না দেবিকা বসুকে। ক্রিস মনে করিয়ে দিল, দেবিকা বসু একজন ভাইরাল ইউটিউবার, চিনতে পারছেন? দেখুন, আমি কিভাবে চিনব বলুন তো? কোথায় কে ইউটিউবার, ভাইরাল মানুষ, সেটা কি সবার জানার মধ্যে থাকে? এক একজনের এক এক দিকে আগ্রহ থাকে, আর আমার ব্যস্ত জীবনে এইসব নিতান্তই খুবই ছোট্ট ঘটনা। নিজের বান্ধবীর এই মৃত্যুকে কেউ ছোট ঘটনা আখ্যা দিয়েছে, এটা ক্রিসের ভেতরে একটা আঘাত দিল। তবুও ও শান্ত কণ্ঠে বলে উঠল, দেবিকা বসু আপনার বারের সিঙ্গার ছিল, আর খুব বেশি দিনও হয়নি যে আপনার বার থেকে কাজটা ছেড়ে দিয়েছে। এমনকি তাকে নিয়ে তো আপনারা তো অনেক খবরই ছড়িয়েছেন বিভিন্ন সমাজ মাধ্যমে। আপনার তাকে মনে নেই? তারপর আরেকটু ফিক করে হাসল ক্রিস। ব্রাহ্মী শাকের প্রয়োজন ছিল কি? সামান্য ঘটনা, এই কথাটার যেন প্রতিশোধ নিল ক্রিস। এবার দেখা গেল প্রবাল বসুর মুখের সেই হাসিটা আর নেই, কেমন মিলিয়ে গিয়েছে। ক্রিস আরেকবার বলে উঠল, খুব কি কষ্ট হচ্ছে চিনতে? আচ্ছা, দেবিকার কি ছবি দেখাতে হবে? প্রবালবাবুর মুখটা ঘেমে উঠেছে। নিজেকে তবুও শক্ত সামর্থ্য দেখানোর জন্য নতমস্তক তুলে একটু আফসোসের কণ্ঠে বলে উঠলেন, দেবিকা? ও আচ্ছা, ওই দেবিকা। ওয়ান নেই? একটা খবর এতটা ছড়িয়ে গিয়েছে, আর আপনি এত কাছের লোক হয়েও সেটা জানতে পারেননি। যাকে, আপনি ব্যস্ত মানুষ। তা প্রবল বাবু, আপনি সিগারেট খান? হ্যাঁ খাই তো, আপনি নেবেন? আচ্ছা, কোন ব্র্যান্ডের? আমি তো দ্য লাভার্স বাদে আর কোনো ব্র্যান্ডের খাই না। ওয়েট, আমি বেডরুম থেকে নিয়ে আসছি। এত ভাবেন না, আমি ওই ব্র্যান্ডের সিগারেট খাই না, ওই কম দামি খাই আর কি, আর ওটা বাদে আর কিছুই খাই না। সমীর দূরে বসেছিল, ওর আহমেদ স্যারের কথাগুলো মনে পড়তে লাগলো। মেয়েটার জন্য এত খারাপ লাগছে। সত্যি মেয়েটা খুব ভালো ছিল, অনেক খেটেছে জীবনে। ওর হঠাৎ এমন চলে যাওয়াটা খুব মন খারাপ করিয়ে দিল। ক্রিস উঠে দাঁড়ালো। একবার আপনার বেডরুম অবধি ঘুরে আসতে চাই, যদি আপনি কিছু মনে না করেন তাহলে। উঠে দাঁড়ালেন প্রবালবাবু, ওনার চোখে প্রশ্নচিহ্ন। আপনি কি কোনোভাবে সার্চ করতে এসেছেন? না মানে, আপনি কি কোনোভাবে আমাকে সন্দেহ করছেন? এই আমাদের একটা বাজে স্বভাব, বুঝলেন তো? কাউকেই ছাড়ি না সন্দেহ করতে, তবে যে নির্দোষ তার কোনো ভয় থাকে না। আরে একটুই তো দেখবো জাস্ট, আর কিছুই তো না, তাই না? আমার সেই পুরনো কোনো বার সিঙ্গার যদি মরে যায় কিংবা খুন হয়,
তবে আমার ঘরে তল্লাশি করে কি কিছু পাবেন যাকে আমি মনে পর্যন্ত রাখিনি? ও সেটাই, আপনি তাকে মনে রাখেননি, খুবই ব্যস্ত কিনা তাই আপনি, অথচ আপনার নাম্বার থেকে রেগুলার তার কাছে ফোন গিয়েছে, নাকি রং নাম্বারে রোজ আপনার ফোন যেত? তবে এ তো একই নাম্বারে, তাই না? আমার নাম্বার থেকে ফোন হতেই পারে না। আপনি তো আপনার তৃতীয় হাত ব্যবহার করছেন মশাই। তৃতীয় হাত মানে? তৃতীয় হাত অর্থাৎ অজুহাত, মানুষের দুটো হাতের পরেই যার স্থান থাকে আর কি। সমীর হাসি চেপে রইল। এই শব্দটাও নিজেও বুঝতে পারেনি যখন কৃষ্ণা ওকেও এইভাবে বলেছিল। প্রবালবাবুর কণ্ঠে এবারে একটু রাগ ঝরতে থাকে। দয়া করে এইসব ভুলভাল কথা বলবেন না। ডিটেকটিভ কৃষ রায় মিথ্যে কথা বলে রসিকতা করতে আপনার বাড়িতে কেনই বা আসবে বলুন দেখিনি? দেখুন, আমি কল লিস্ট চেক করেই এসেছি। ফোন নাম্বারের লাস্ট দুটো ডিজিট 25। আশা করছি আপনি চিনতেই পারছেন কেন ফোন করেছিলেন ওকে। আই এম সরি, আসলে এই খুন শুনে আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম, তাই অচেনা সাজার ভান করছিলাম মাত্র। আসলে আমি ওকে বারবার বলেছিলাম আমার বাড়িও যদি ডান্স করে তবে আমি আগের বেতনের দ্বিগুণ টাকা দেব ওকে। এত টাকা ওর জন্য? হ্যাঁ স্যার, আসলে ওর পারফরমেন্স আমার বারকে পপুলার করে দিয়েছিল। ওর জায়গাটা আর কাউকে দিয়ে কিছুতেই পোষানো যাচ্ছিল না। মানুষ শুধু দেবিকাকেই খুঁজছিল, তাই আমি রোজ প্রায় ওকে বোঝাচ্ছিলাম। প্রবালবাবুর ঘরে কিছুক্ষণ দাঁড়ালো কৃষ। এদিক সেদিক কি খুঁজতে লাগলো সেটা বুঝতে পারছিল না সমীর। প্রবালবাবু নিজেও অবাক হয়ে তাকিয়ে দেখছেন। বাইরে বেরোনোর পর সমীর অবাক হয়ে তাকিয়ে বলল, কি খুঁজছিলে বলো তো কৃষ্ণা? আমি এমন কোনো ক্লু খুঁজে পেলাম না। দেখি, এবার তো দেবিকার বয়ফ্রেন্ড আসবে, ওর আসা অবধি অপেক্ষা করি। আজ বিকেলে দেবিকার বাড়ির কাজের লোকেদের একত্রে ডেকেছি, তারা আসুক, তারপর। বিকেলে সমীর আর কৃষকে দাঁড়ালো সেই বাড়ির বাগানে। সূর্য তখন পশ্চিম আকাশে। কৃষ এই বাড়ির ভেতরে ঢুকলেই অদ্ভুত একটা কান্নার শব্দ যেন শুনতে পায়। ওর প্রিয় বন্ধু দেবিকা যেন গলায় হাত দিয়ে চিৎকার করছে, আমার তোর সাথে অনেক কথা ছিল কৃষ, আমার তোর সাথে অনেক কথা ছিল। ছাদের দিকে তাকালো কৃষ। এই ছাদেই ছটফট করতে করতে যখন মৃত্যুকে বরণ করে নিচ্ছিল দেবিকা, তখন এই অন্ধকার আকাশ বাতাস এক ঝাঁক নক্ষত্ররাজি সাক্ষী ছিল। যেই আকাশ বাতাস নক্ষত্র নিয়ে আমাদের এত আবেগ অনুভূতি, তারা কেউই সেদিন রক্ষা করতে পারেনি দেবিকাকে। আসলে তারা বরাবরের মতোই শুধু প্রত্যক্ষ করে গিয়েছে। কৃষ আজ যেন তাদেরও দোষারোপ করল। কাজের মেয়ে মুনমুন এসে বসলো সামনের চেয়ারে। বলুন স্যার। আচ্ছা মিনা, তুমি এখানে কতদিন ধরে কাজ করছো? ওই বছর 2 হবে। তার আগে তো তৃষা ছিল, তাই না? হ্যাঁ। তার সাথে কি আর কোনো যোগাযোগ ছিল? না স্যার। আচ্ছা, যে লোকটা ছিল বুবুন, সে কোথায়? যেদিন মারা যায় দেবিকাদি, তার অনেকদিন আগেই বাড়ি চলে গিয়েছে বহরমপুর। ওকে তো আসতে বলা হয়েছে, কালকের মধ্যে চলে আসবে। আহমেদ স্যার ফোন করেছেন। বাহ, বেশ। হঠাৎ ওর চলে যাওয়ার কারণটাই বাকি। মুনমুন এদিক সেদিক তাকিয়ে বলে উঠল, এগে সে দিনকে দিন একেবারে জুয়ার নেশায় মত্ত হয়ে উঠেছিল স্যার। দেবিকাদি এই নিয়ে ওকে অনেকবার বকেছে। বহরমপুর থেকে ওর বউও অনেকবার দিদিকে ফোন করে বলেছে, দিদি ওখানে থেকে কোনো রকম টাকা দিচ্ছে না বুবুন, ওকে কি তুমি বেতন দিচ্ছ না? দিদি আমাদের খুব সমস্যা হচ্ছে। দেবিকাদি তারপরেই বুঝতে পেরেছিল যে কোনো একটা ভুল কাজের সাথে জড়িয়ে যাচ্ছে বুবুন। খুনের আগের দিন অবধি দিদি বুঝিয়েছিল বুবুনকে। এমনকি দিদি ঠিক করেছিল যে এই মাসের বেতন বুবুনের বাড়িতেই পাঠিয়ে দেবে। সেদিন বুবুনের সাথে অনেক কথা কাটাকাটি হয়। দিদি তবুও কিন্তু টাকা দিতে রাজি হননি। গ্রামে তোমার বউ বাচ্চার এই অবস্থা বুবুন, আমি কিছুতেই তোমায় এই টাকা দেব না। তুমি জানো ওই মদ জুয়া শেষ করে দেয় সুখের সংসারকে।
তুমি সময় থাকতেই ওখান থেকে বেরিয়ে এসো, পরে কিন্তু তোমাকে খুব পস্তাতে হবে, না হলেই আমি বলে দিলাম। বুবুন সেদিনই বেরিয়ে যায় আর বলে যায়, আমি যাচ্ছি, মনে রাখবেন, কিন্তু রোজ আসবো বলে গেলাম। আমার বেতন আমি চাই। আমার বাড়িতে টাকা পাঠানোর পরেও আমার বেতন আমি নেব। যদি না পাই তো বুঝে নেবেন আমি আপনার অনেক বড় ক্ষতি করব। তৈরি থাকবেন, এর ফল আপনাকে ভোগ করতেই হবে। তারপর মুনমুন গলার স্বর খাটো করে বলল, যেদিন খুন হয়েছিল সেদিন রাতে এসেছিল। তুমি তখন কোথায় ছিলে? আমি তো 8টা বাজতেই বেরিয়ে যাই। সেদিন দিদি আমায় এক্সট্রা কিছু টাকা দিল, বলল আমার মেয়ের জন্য যাতে কিছু কিনে নিয়ে যাই। আমি বাড়ির এদিকে এসে দেখি বুবুন গেট দিয়ে ঢুকছে। জিজ্ঞেস করলাম, ও তুমি বুবুনদা? বলে কি, দিদির সাথে যেন আর খারাপ ব্যবহার করোনি, দিদি অনেক ভালো মানুষ গো। আমি খারাপ ব্যবহার করব না রে মুনমুন, ক্ষমা চাইতে এসেছি। আমি দেখলাম ও বাড়ির ভেতরে চলে গেল। সেই মুহূর্তে বাড়ির দিকে আর একটা গাড়ি এসে ঢুকলো। আরেকটা গাড়ি? কার গাড়ি? প্রায় আসেন, দিদি আগে যার বাড়ি কাজ করতো প্রবাল বসুর গাড়ি ওটা। আমি ওই গাড়ি চিনি। তোমাকে অনেক ধন্যবাদ মুনমুন, আরো দরকার হলে তোমায় আমি ডাকবো, কেমন? মুনমুনের 2 চোখে জলের স্রোত। আমি যদি জানতাম আগে এরম কিছু একটা হবে, তবে আমি কিছুতেই সেদিন এই বাড়ি থেকে যেতাম নি স্যার। দিদির মতো ভালো মানুষ আর একটাও হয় না। আর আফসোস করে কি হবে বলো মুনমুন? এবার দেখি কে করলো এমন একটা মানুষের সাথে এই দুষ্কর্ম। ক্রিস তখনও কিছু একটা ভাবছে। বুঝলে ক্রিসদা, আমার সন্দেহের তালিকায় কেবল ওই প্রবাল বসু আর ওই কাজের লোকটা রয়েছে। ওই দুজন বাদে তো আমি আর কাউকে সন্দেহ করতে পারছি না। এই দুজনের অনেক বড় কোনো শর্ত আছে এই খুনের পেছনে। সমীর, যদি বুবুন খুন করে তবে কেন করেছে? আলমারি ভেঙে কিন্তু কেউই টাকা নেয়নি। আরও কি কোনো কারণ থাকতে পারে যে বুবুন এমন কাজ করেছে বলে? দুজনেই একই সাথে এলো, সেটাও ভাবার মতো কথা। আর অন্যদিকে ওই প্রবল বাবু সিগারেটের অংশ ছিল দেবিকার মৃতদেহের কাছে। বিকেলে বুবুনের কাছে গেল ক্রিস, সাথে সমীর। দেবিকার সেই বাড়িতেই ওরা মুখোমুখি বসল। ওই বাড়ির ভেতর যে ছোট্ট পুকুর, তার পাশে পাকা বেঞ্চ করা। বাইরে থেকে কারোর নজর আসে না, সামনে লম্বা দেওয়াল আছে বলে। বুবুনের বয়স 40 পেরিয়েছে। শ্যামবর্ণ গরম, ডোগা পাতলা চেহারা, একটা ঢলঢলে শার্ট আর প্যান্ট পরা, পায়ে চপ্পল। মাথায় চুল খুব সামান্য, ভ্রু তেমনই পাতলা কিন্তু চোখের দৃষ্টি প্রখর। গালের ডান দিকে লম্বা কাটা দাগ। সমীর একটা ব্যাপার বুঝছে না, এই বসার জায়গার নিচে ক্রিসদা কেন বালি এনে ছিটিয়ে দিয়েছে। কারণ জানতে চাইলে ক্রিস কেবল মৃদু হেসে বলেছে, সব প্রশ্নের উত্তর এখনই দেব না বাবু, তোকে একটু ধৈর্য ধরতেই হবে। ক্রিস ওর দিকে তাকালো একটু। সেদিন কেন এসেছিলে? আগে স্যার, আমি ক্ষমা চাইতে এসেছিলাম। হঠাৎ? হ্যাঁ, আমি খবর পাই যে আমার মায়ের হার্টের সমস্যা ধরা পড়েছে। আমি সেই কথা শুনে আমার পাপি মনটা একটু ভেঙে যায় স্যার। শুধু মনে হয় আমি সত্যি এতদিন ভুল পথে চলেছি আর এতগুলো টাকা নষ্ট করে বাড়ির লোককে কষ্ট দিয়েছি স্যার। এবার আমার তাদের দায়িত্ব নিতে হবে। আর এই বাড়ির মতো কোথাও আমি ভালো মালকিন পাবো না স্যার। ভাবলাম হাতে পায়ে ধরে দিদির থেকে চিকিৎসা করার টাকাটা চাইবো। আমি জানি দিদি ঠিক দেবে, তার মতো দেবী কোথাও নেই, তাই আমি এসেছিলাম। সাথে করে প্রবাল বসুকে কেন নিয়ে এলে? মুখটা ফ্যাকাশে হয়ে গেল বুবুনের। প্রবাল বসু? আমি কেন তাকে নিয়ে আসতে যাব? সে তো মাঝে মধ্যে আসে, দিদির জন্য দামি উপহার নিয়ে ওই বসার ঘরে অপেক্ষা করে। আমাদের সাথে খুব ভালো বন্ধুত্ব করতে চায়, কিন্তু দিদি তাকে পাত্তা দেয় না। এমনকি তার সমস্ত উপহার বিলিয়ে দিয়েছে অন্য কাউকে। দিদি বলতো যে তার সাথে কথা না বলতে। আমরা বলতাম না,
কিন্তু আমি জানি সেদিন তোমরা একই সাথে ঢুকেছিলে। আমি সত্যিই জানি না স্যার। সেদিন দিদির থেকে 1030 মতো টাকা নিয়ে আমি কাঁদতে কাঁদতে বেরিয়ে যাই তার উদারতা দেখে, আর কোনো দিকে তাকাই না। তারপর মায়ের চিকিৎসা করতে শুরু করি। মা এখন হাসপাতালে ভর্তি। খবরটা শুনে আমি নিজেকে ধরে রাখতে পারিনি স্যার, ছুটে এসেছি। বাড়ি ফিরে ক্রিস সমীরের কাঁধে হাত রাখল। এবার তোকে একটা দায়িত্ব নিতে হবে। কি? তোকে একটা ঠিকানায় যেতে হবে। বুবুন তার মায়ের হাসপাতালের যে ঠিকানা দিল সেটা কেবল তোকে গিয়েই পরীক্ষা করে দেখে আসতে হবে কথাটা ঠিক কি না। কিন্তু বিপদের অনেক ঝুঁকি আছে সমীর। কেমন? বুবুন যদি কোনো রকম অপরাধী হয় তাহলে তার চোখ কান খাড়া থাকতেই পারে। সাবধানে, সব সময় ফোনে আমি আর তুই কন্ট্যাক্টে থাকবো। আর আমি আহমদ স্যারকে বলে রাখবো বহরমপুর থানায় যেন একটা ওয়ার্নিং করে রাখেন, কোন রকম সমস্যা যেন তারা তোকে হেল্প করতে পারে। কথাগুলো শুনে সমীর বেশ উত্তেজিত হলো। ওর কাছে এটা বিশাল সৌভাগ্যের। ক্রিস্তা যে ওকে ভরসা করেছে, এটার চাইতে বড় ওর কাছে আর কি হতে পারে। কাজেই ওর মনে বিপদের কোনো চিন্তা আসলো না। তবে এখন ওর থেমে থাকার সময় নয়। ঝুঁকি না নিলে জীবনের স্বাদ খুব মানছে। কাজেই ও প্রস্তুত। বহরমপুর থেকে ফিরে এলো সমীর, কিন্তু ওর কোনো সমস্যা হলো না। উল্টে বহরমপুরের সেই হাসপাতালে গিয়ে বুবুনের মাকে দেখতে পেল। আর সত্যিই বুবুন এতদিন সেখানেই ছিল। ফিরেই ক্রিস্তার সাথে দেখা করল। ক্রিস ওর কাঁধে হাত রাখল। আগে তোকে আমি একটা অনেক বড় ধন্যবাদ দিই। তুই আমার একটা কাজ করে দিয়েছিস বলে কথা। আমারও ভালো লাগছে যে আমি এমন একটা কাজ করতে পেরেছি। আন্টি কোথায়? আগে তার হাতের খাবার খাবো, তারপর বাড়ি ফিরব। বাড়িতে একটু ভালো করে ঘুমিয়ে নিল সমীর। তারপর ঘুম ভেঙে গেল ক্রিস্তার ফোনের রিংটোন শুনে। মা তো এইসব কিছুই বুঝতে পারছে না। ছেলেটা আজকাল ওখানেই কেন যে পড়ে আছে। ক্রিস্তার বাড়িতে ঢুকেই দেখলো ক্রিস্তা পায়চারি করছে বারান্দায়। কি হলো বলো তো? ব্রো, এদিকে তারপর অনেক কিছুই হয়েছে। আজ দেবিকার বয়ফ্রেন্ড এসেছে, হিয়ান। ওর ওখানেই যেতে হবে। এই কদিনে পোস্টমর্টেম রিপোর্ট এসেছে। খুনি খুব চালাক। সে খুন করার জন্যই এসেছিল সেই দিন। কাজেই পুরোপুরি প্রিপারেশন নিয়ে এসেছিল। গ্লাভস পরেছিল হাতে। কাজেই কোনো রকম কোনো ছাপ কোনো কিছুতে পড়েনি। আর একটা কথা বলল ক্রিস। জানিস সমীর, দেবিকার দেহটা যখন পোড়ানো হচ্ছিল না, খুব কাঁদছিল ওর মা। আমারও না খুব বিরক্তই লাগছিল। এই লোকগুলো কেউই ছিল না সমীর দেবিকার সাথে। দেবিকা অনেক কষ্ট করে মরেছিল। এখন ওর যত টাকা আছে ওর দাদা ভাগ চাইছে। কি করব বলতো? আমার না মনে হচ্ছে টাকাগুলো একটা ভালো জায়গায় লাগানো উচিত। ওরা হয়তো সেই সঠিক স্থানটা নয়। তুই ঠিকই বলেছিস সমীর, আমি ভাবছি কি করব। আর ওই বোতামটা, ওটার কি হলো? ওটাতে দেবিকার হাতের কোনো স্পর্শ নেই। দেবিকা যদি মৃত্যুর সময় বাঁচার জন্য খুনির বুক খামচে ধরে, তবে তো দেবিকার হাতে স্পর্শ থাকবে, তাই না? তবে সেখানে তেমন কোনো স্পর্শই নেই। একটু পরেই দেবিকার সেই বাড়িতে গিয়ে ওরা উপস্থিত হলো। সেই বেঞ্চে বসে আছে হিয়ান। ওর চোখের দৃষ্টি জলের দিকে নিবন্ধ। কাঁদতে কাঁদতে চোখ দুটো লাল হয়ে গিয়েছে। পরনে বাদামি শু, কালো প্যান্ট আর সাদা শার্ট। দীর্ঘাঙ্গী যুবক, গায়ের রং ফর্সা, দাঁড়ি রাখা নেই। নাকের নিচে কেবল গোঁফ রাখা আছে। চুলগুলো কিছুটা বড় করে রাখা, পেছনে বেঁধে রাখা। মুখে একটা কাঠিন্যের ছাপ স্পষ্ট, কিন্তু তাতেও আজ করুণ প্রতিচ্ছবি ফুটে উঠেছে। আস্তে আস্তে সমীর ক্রিসের কাছে শুনেছে হিয়ানের এই পৃথিবীতে কেউই নেই। একমাত্র সন্তান ছিল বাবা মায়ের। দুজনেই রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। দুই দাদা আছে, বিদেশে চাকরি করছে। হিয়ান শিলিগুড়ি ছেড়ে কোথাও যায়নি, পড়াশোনা করছে। ও এখন বিএড করছে। আর ওর সমস্ত খরচ চালাচ্ছিল দেবিকা। দেবিকার যেদিন দাহকার্য হচ্ছিল সেদিনই ফিরেছিল, শুধু ওদের মুখোমুখি বসা হয়নি। হেই হিয়ান, কেমন আছো? হিয়ান আর ক্রিসের আগেই বন্ধুত্ব হয়েছিল দেবিকার বাড়িতে। কাজেই ওদের কথা বলতে কোনো সমস্যা হলো না। ভালো, কিন্তু ওই মন মেজাজ ঠিক নেই। বুঝতে পারছি, কিন্তু
হঠাৎ কলকাতা গেলে যে? আরে তুমি তো জানো আমার মাইগ্রেনের খুব প্রবলেম, আর আমি এটার জন্য কলকাতায় গিয়ে ডাক্তার দেখাই, ডক্টর দেবাশিস পাল। দেবিকার সাথে চেনা জানা আছে বলেই দেবিকা পাঠায়। আচ্ছা, তোমার চেম্বার যেন কোথায়? সাহা মেডিকেলে বসেন, হাওড়াতে। আর তোমার ফ্লাইটের টিকিটটা দেখতে পারি? পকেট হাতড়ে একটা টিকিট বের করলো হিয়ান। হ্যাঁ, এই তো শুধু যাওয়ার টিকিটটা এখানে, আর এমন করে ফেরার জন্য ফেরার টিকিটটা কোথায় ফেলেছি সেটা ঠিক জানি না। টিকিটটা দেখল কৃষ, তারপর জিজ্ঞেস করলো, যাওয়ার দিন দেখা হয়নি? আমি বিকালে আমার রুম থেকে বেরিয়ে একবার দেখা করতে গিয়েছিলাম। রাতে ভেবেছিলাম ও আমায় ছাড়তে আসবে, কিন্তু এলো না এয়ারপোর্টে। ভাবলাম ব্যস্ত আছে বোধহয়। কৃষ একটা বোতাম দেখালো তার দিকে। আচ্ছা, এটা তোমার ঠিক কার বলে মনে হয়? এটা তো আমি নিশ্চিত এটা প্রবাল বসুর। আমি ওর কোটে এই বোতাম দেখেছি। ছি ছি ছি, আমি জানতাম সেই এমন কাজটা করতে পারে। আমার দেবিকাকে রোজ ফোন করে বলতো যাতে ওই বুড়ো লোকটাকে দেবিকা বিয়ে করে। ওই প্রবাল বসুই ঠিক ওকে খুন করেছে। আরও দু একটা কথাবার্তা বলার পরে কৃষ বেরিয়ে এলো। সমীর গম্ভীর মুখে বসে রইল। কৃষ ওর দিকে তাকিয়ে গাড়ির গতি বাড়িয়ে দিল। কি ছোট্ট গোয়েন্দা, খুব টেনশন করছো বলে মনে হচ্ছে। না গো, টেনশন নয় গো কৃষ্ণা। এত ভালো একজন মানুষ যে সবার সাহায্য করেছে, তাকে এইভাবে যে কেন খুন করা হলো। কৃষ আর সমীর যখন প্রবালবাবুর বাড়ি পৌঁছল, তখন প্রবালবাবু হুলুস্থুলু হয়ে কিছু একটা খুঁজছেন। তার হাতে ধরে রাখা একটা কোট। এই কোটের একটা বোতাম কোথায় গেল? এটা তো হরিয়ানা থেকে আনা সেই কোটটা, যার বোতামগুলো দারুণ সুন্দর ছিল। আমি এটা নষ্ট না করলে এটা কি হলো? তোরা কি কেউ এর খবর জানিস? কৃষ মৃদু হেসে তার সামনে দাঁড়ালো। দেখুন তো, আপনি এই বোতামটাই খুঁজছেন কিনা? এটা আপনার কাছে এলো কোথা থেকে? কৃষ তার দিকে এগিয়ে গেল আরো 2 পা। সেইটার উত্তর তো আপনি আমাদেরকে দেবেন। একটা মেয়েকে রোজ বিয়ে করার জন্য ফোর্স করে গিয়েছেন, তারপর সে যখন রাজি হচ্ছিল না তখন এমন একটা কাণ্ড করে তাকে শেষ করে দিলেন। হ্যাঁ, বলতে বলতে কৃষ বাইরের দিকে হাঁকলেন। আহমেদ স্যার। আহমেদ স্যার এসে হাত করা পরিয়ে নিয়ে গেলেন প্রবাল বসুকে। সেই রাতে দেবিকার বাড়িতে কৃষ আর সমীর আবার বসল বাকিদের নিয়ে। মুনমুন, বুবুন আর হিয়ান পাশাপাশি বসেছে। ওরা বাগানে পাশাপাশি বসেছে। এখানে একটা হালকা আলো জ্বলছে। চারিদিক বেশ মায়াময়। যাক, তুমি ছিলে বলেই কেসের আসামি ধরা পড়ল। আর কৃষ, ওর টাকাগুলোর কি হবে? আমি এই কেসে আরও একজন আসামিকে খুঁজে পেয়েছি। সম্ভবত আজ রাতেই আমি তাকে ধরতে পারবো। সে একটা ক্লু রেখেই গিয়েছে। সেটা পাবার জন্য আজ রাতে আমায় এখানে আসতে হবে। গভীর রাতেই আসবো। তোমরা এই কথাটা কাউকে বাইরে বলো না। কোনোভাবে আসামি সেটা জেনে গেলে সতর্ক হয়ে যাবে, কিংবা সেই ক্লুটা খুঁজে সেটাকে নষ্ট করতে চাইবে। তখন অনেক রাত। কৃষ বাইক এনে দাঁড় করালো বাড়ির গেটে। চারিদিকে তখন ঘন কুয়াশা, জ্যোৎস্না খুব অল্প। সামনে বাড়িটা জেগে আছে অদ্ভুতভাবে। চারিদিকে ঝিঁঝি ডাকছে। বাড়িটার ভেতরে ঢুকতেই শরীর কেমন শিউরে ওঠে। কৃষ ভেতরে এসে সব আলো জ্বালিয়ে দিল। তারপর সেই লাল ঘরটা পেরিয়ে গেল সিঁড়ির দিকে। ঠিক তখনই তার অনুভব হলো এই সিঁড়ির কাছে আধারে কেউ আছে। সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো কৃষ। ঠিক তখনই মনে হলো কেউ তার পেছনে এসে দাঁড়িয়ে ধারালো চাকু সমেত গ্লাভস পরা একটা হাত তার সামনে ধরেছে। পেছনে ফিরতে চাইল কৃষ। তখনই কেউ কর্কশ কণ্ঠে বলে উঠল, পালানোর পথ নেই কৃষ। দেবিকার মতো তোকেও এই বাড়ির আধারেই মরতে হবে। দেবিকার আসামি আর তোর আসামি একইভাবে আড়ালে থেকে যাবে। আর দেখ, এখন তোকে বাঁচাতেও পারবে না কেউ। ঠিক যেভাবে দেবিকা সেদিন মরেছিল কষ্ট করে করে, ঠিক তেমন ভাবেই তোকেও মরতে হবে।
রাখে হরি তো মারে কে হিয়ান। পেছনে দাঁড়িয়ে থাকা হিয়ান স্তম্ভিত হয়ে গেল। ও ভাবতেই পারেনি কৃষকে বুঝতে পারবে। ঠিক এমন সময় পেছন থেকে হিয়ানের হাতটা ধরলেন আহমেদ স্যার, আর চাকুটা কেড়ে নিল সমীর। আসলে অপরাধীকে জানতে দেওয়া হয়নি অন্ধকারে আগেই এসে দাঁড়িয়েছিল সমীর আর আহমেদ স্যার। কৃষ ঘুরে দাঁড়ালো। কালো প্যান্ট আর জ্যাকেট পরা হিয়ান, টুপির জন্য ওর মুখ দেখা যাচ্ছে না। কৃষ ওর বুকে সজোরে একটা লাথি মারল। বেঈমান! মেঝেতে পড়ে উঠে দাঁড়ালো হিয়ান। কৃষকে মারতে গেলে আহমেদ স্যারের কনস্টেবল ওকে টেনে ধরল। কৃষ এসে কলার চেপে ধরল হিয়ানের। তুই কি ভেবেছিস আমার কাছ থেকে ছাড়া পেয়ে যাবি? আর তোকে দেখার জন্যই আমি জাস্ট প্রবল বসুকে অ্যারেস্ট করেছি। আমি জানি উনি এই খুন করেননি। এবার যা, তোর সময় হয়েছে জেলে শাস্তি পেতে পেতে মৃত্যু প্রার্থনা করার। কঠিন থেকে কঠিন শাস্তি অপেক্ষা করছে তোর জন্য। হিয়ান তেড়ে আসতেই আহমেদ স্যার সজোরে একটা থাপ্পড় মারলেন তার গালে। বড্ড বেড়ে গেছিস না? কাল থেকে টের পাবি আমি আসলে কি। টেনে টেনে নিয়ে যাওয়া হলো হিয়ানকে। পরদিন সকালে এই বাড়িতে আবার বসা হলো। উপস্থিত ছিলেন দেবিকার মা, দাদা, বুবুন, প্রবাল বসু, ইন্সপেক্টর আহমেদ আর সমীর। কৃষ একজন উকিলকে নিয়ে এসেছে। তারপর বলল, দেবিকার ইচ্ছা ছিল অনাথ শিশুদের জন্য কিছু করবে বলে, তাই এই বাড়িতেই অনাথ আশ্রম হবে একটা। তবে তার আগে বাড়িটা একবার মেরামত করার প্রয়োজন, বিশেষ করে খুনের জায়গাগুলো। ওর টাকাগুলো বরং এই কাজেই লাগানো হোক। আমিও কিছু টাকা ডোনেট করব। বুবুন হাত চুলকাতে লাগলো। এখানে আমি আজীবন কাজ করব স্যার, দেবিকা দিদির বাড়ি ভেবে। চোখে জল মুনমুনের। দিদির এই স্মৃতি ছেড়ে আমি যাব না স্যার। তোমাদের ছেড়ে কিছুই হবে না। সমীর তাকিয়ে আছে কৃষ তার দিকে। তোর প্রশ্ন জাগছে তাই তো? হ্যাঁ, হঠাৎ করেই প্রবাল বসুর জায়গায় তুমি হিয়ানকে ভেবে নিলে কেন? এই প্রশ্ন সবারই, এবার আমি উত্তর দেব। সবাই অপেক্ষা করতে লাগলো কৃষের কথাগুলো শোনার জন্য। কৃষ বলতে শুরু করলো। প্রবাল বসুর দিকেই সমস্ত সন্দেহ গিয়েছিল। তারপর একবার মনে হলো তার সাথে বুবুনও হতে পারে। দুজনে মিলেই হয়তো এই খুনটা করেছে। সেটার পর যখন রিপোর্ট ইত্যাদি সব এলো, তখন বুঝলাম এই কোটের বোতাম আর এই সিগারেটের টুকরো প্রবাল বসুর প্রতীক হিসাবে কেউ রেখে গেছে জোর করে। না হলে সেই বোতামে কি করে কারোর স্পর্শই বা ছিল না। দেবিকার খামচে ধরা থেকে যদি সেটা খুলে যায়, তবে দেবিকার হাতের স্পর্শ থাকবে। সিগারেটের সাথে প্রবাল বসুর টেস্টও মেলেনি। হ্যাঁ, উনি দেবিকাকে ভালোবাসতেন। দেবিকার চলে আসার জন্য তার লোকসানও হয়েছে, কিন্তু উনি খুন করেননি। তারপর বহরমপুর যাবার পর জানা গেল বুবুন ঠিকই বলেছে। একদিন রাতে আমি সমীরের সাথে এখানে এসেছিলাম। আমি ডায়েরি খুঁজতে এসেছিলাম বলে কেউ একজন সেই ডায়েরি নিয়ে পালিয়ে যায়। তবে সামনে কাঁদা জায়গায় তার জুতোর ছাপ রেখে যায়। তারপর আমি সেই বেঞ্চের কাছে বালি রেখে দিয়েছিলাম মাটিতে, যাতে কেউ বসলে তার জুতোর ছাপ মেলে। অদ্ভুতভাবে সেটা মিলে গেল হিয়ানের সাথে। হিয়ান টিকিট করেছিল কিন্তু যায়নি। প্রবাল বসু বেরোনোর পরেই হিয়ান আসে। প্রবাল বসু এসেছিলেন আরেকবার বোঝাতে, যাতে তাকে বিয়ে করে দেবিকা। দেবিকা আবার তাকে বলে যাতে সে আর না আসে, কারণ দেবিকা কেবলমাত্রই হিয়ানকেই ভালোবাসে। আমি কথা চলে হিয়ানের বাড়ি থেকে সেই ডায়েরিটা উদ্ধার করি ওর অলক্ষ্যে। ওখানেই ছিল। হিয়ান বারবার বলতো যাতে মাঝবয়সী প্রবাল বসুকে দেবিকা বিয়ে করে, আর তারপর তার সম্পত্তি দেবিকা নিজের করে তাকে ডিভোর্স দিয়ে দেয়। তাহলে সেই সম্পত্তির মালিকানা নিয়ে দেবিকার হিয়ান ভালোভাবে জীবন কাটাতে পারবে। কিন্তু দেবিকা অসৎ ছিল না। ও সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম ভালোই আসছিল, এইভাবেই চলে যাচ্ছিল। দেবিকার ডায়েরিতে ছিল প্রবাল বসুর একটু আধটু ফোর্স করা, আর সাথে হিয়ানের এই সব কথাবার্তা। আর অনুভব করেছিল কেউ ওকে লুকিয়ে ফলো করে। আরো নানান ঘটনা। এই সবই ঘটনার কথা বলতো দেবিকা আমাকে, তবে আমার আর ওর মুখ থেকে শোনা হলো না। যাক সেসব। এরপর সেদিন তৈরি হয়ে এসেছিল হিয়ান। ওর হাতেও গ্লাভস পরেই ছিল। দেবিকা তখন প্রবাল বসুকে বিদায় দিয়ে ছাদে মন খারাপ করে দাঁড়িয়েছিল।
খুব মৃদু একটা আলো জ্বলছিল, আকাশ সেজেছিল তারায় তারায়। হিয়ান এসে ওকে পেছন থেকে জাপটে ধরে। দেবিকা। দেবিকা একটু আনন্দই পায়। অনেক অনেক দূরে যাবে? হ্যাঁ, অনেক দূরে যাবে আমার সাথে হিয়ান? হিয়ান ওর কাঁধে মুখ রেখে বলে ওঠে, প্লিজ বাবু, প্রবাল বসুকে এবার বিয়েটা করে নাও। লোকটার বউটা মারা গেছে, একমাত্র ছেলে। এতদিন পরে তোমায় দেখেই তার বিয়ে করার শখ হয়েছে। এই শখটাকে আমরা কাজে লাগাই, কেমন? হিয়ান, আমার তো কোনো অভাব নেই। ঠিক তখনই বিরক্ত হিয়ান ওর গলাটাকে টিপে ধরে। আমি এই নৃশংস মৃত্যুর কথা বলতে চাই না, তবে অবশেষে হিয়ান ওকে ছাদের ওই রডে ঢুকিয়ে দেয়। হিয়ান ওকে মেরে ওর টাকাগুলোই আত্মসাৎ করতে চেয়েছিল, আর খুন করে ওই বোতাম আর সিগারেটের টুকরো ফেলে যায়। খুব নিখুঁত খুন ছিল এটা। তবে ও জানতো না দেবিকার জুতোর নিচে লেগেছিল হিয়ানের জুতোর একটু চামড়া, আর হিয়ানের পায়ের কিছু চামড়ার অংশ। প্রচন্ড ধস্তাধস্তির সময় হিয়ানের পায়ের ওপর দেবিকার পা পড়েছিল, চাপে সেটা আটকে যায়। হিয়ানের অজান্তেই আমি ওর বিভিন্ন টেস্টও করিয়েছি। ও সেটা বুঝতে পারেনি, ভেবেছিল আমার সমস্ত সন্দেহ প্রবাল বসুর দিকে আর বুবুনের দিকে। তারপর কাল আহমদ স্যারের ইচ্ছা মতোই ধোলাই খেয়ে ওর মুখ থেকে সবই বেরিয়ে এলো আস্তে আস্তে। ওখানে প্রত্যেকটা লোকের চোখ দিয়ে তখন জল বেরিয়ে এসেছে। দেবিকা প্রত্যেকের কাছে একটা আবেগের নাম। বাড়ি ফিরে অনেক রাতে ক্রিস ছাদে বসে রইল। সমীর ছাদে উঠে দেখল মনমরা ক্রিস তাকিয়ে আছে আকাশের দিকে। মৃদু আলো এসে পড়েছে ওর মুখের উপরে। সমীর দাঁড়ালো ওর পাশে। ক্রিসদা, তোমার মন খারাপ? ক্রিস ওর পাশে বসার ইশারা করল। সমীর বসল। ক্রিসদা, এই কেস শেষ, আমারও আর বেশি আশা হবে না। পড়ায় তো এবার মনোযোগ দিতে হবে। তুই ছিলি বলেই এই কেসটা একটু নর্মাল হয়েছিল। তোমার মন খারাপ? পুরো সোশ্যাল মিডিয়া জুড়েই দেবিকার পোস্ট। মেয়েটা ভালোবাসতো সবাইকে, খুবই কষ্ট লাগছে জানিস ওর জন্য। সমীর ক্রিসদার কাঁধে হাত রাখল। ক্রিসদা, দেবিকার খুনিকে তুমি উপযুক্ত শাস্তি দাও, আর ওর ইচ্ছেগুলোকে পূর্ণ করো। দেখবে শান্তি পাবে, আর দেবিকাদির আত্মাও শান্তি পাবে। তারপর সেদিন স্বপ্নে ক্রিস দেবিকাকে দেখতে পেল। ওর মুখে এক সরল হাসি। তোকে অসংখ্য ধন্যবাদ ক্রিস, তুই আমার সত্যিকারের বন্ধু। এতক্ষণ শুনছিলেন লেখক সমীর সরকারের কলমে গোয়েন্দা ক্রিস সিরিজের প্রথম গল্প দেবিকা হত্যা রহস্য। আজকের গল্প পাঠে ছিল শুভধর। এছাড়া অন্যান্য চরিত্রে ছিল মৌমিতা, সৌরভ রায়, নীল, পূজা, শুভ, বাল্মীকি এবং গোয়েন্দা ক্রিসের ভূমিকায় আমি বুবাই সাহা। আজকে শব্দগ্রহণ ও আবহে ছিল মিহান্স প্রোডাকশন হাউস, প্রচ্ছদ অলঙ্করণে পিয়ালি, ফ্যান্টম প্যালেট এবং সমগ্র পর্ব পরিচালনায় মৌমিতা সাহা। আমাদের আজকের নিবেদন আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করতেও ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন। খুব শীঘ্রই গোয়েন্দা ক্রিসের আরও অনেক গল্প আসতে চলেছে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আশা করছি আপনারা সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমাদের আগামী গল্প খুব শীঘ্রই আসতে চলেছে।